হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সদের ডিএসসি A2 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। এর আগে অলরেডি দুটো সিসি পেপার সিসি 11-12 এবং ডিএসসি B1-এর সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, এই যে পেপারটা আছে এই পেপারটা নিয়ে আজকে আলোচনা করে দিচ্ছি। একটা ছোট্ট ঘোষণা আছে, যদি এই পেপারের নোটস কেউ পারচেস করতে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করতে পারো। এছাড়া যদি কেউ পরের সেমিস্টার থেকে পড়তে চাও আমার কাছে অনলাইন টিউশন, তো তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারো। সব থেকে কম ফিজেতে কিন্তু কোয়ালিটি কন্টেন্ট পড়ানো হয়ে থাকে। ইভেন চাইলে ফ্রিতে একটা ডেমো ক্লাসও করে দেখতে পারো। ঠিক আছে, দেখো এবারে এই যে A2 পেপার আছে, A2 পেপারে দেখতে পাবে যে লিটারি থিওরি এবং লিটারি ক্রিটিসিজম আছে। লিটারি থিওরি এবং লিটারি ক্রিটিসিজম থেকে 15 নাম্বার করে দুটো করে লিখতে হবে, মানে লিটারি থিওরি থেকে 15 নাম্বারে দুটো লিখতে হবে, লিটারি ক্রিটিসিজম থেকে তোমাদের 15 নাম্বারে দুটো নোটস লিখতে হবে। এবং দুটো মিলিয়ে মানে লিটারি ক্রিটিসিজম আর থিওরি মিলিয়ে 5টা শর্ট কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে 5টা শর্ট কোশ্চেন থাকবে। আচ্ছা, কি কি পার্ট আছে একটু বলে দিই। প্রথমত দেখো, লিটারি যে থিওরি পার্ট আছে এখানে অ্যান্টোনিও গ্রামস্কি আছে দ্য ফরমেশনস অফ দ্য ইন্টালেকচুয়ালস ফ্রম দ্য প্রিশনস নোটবুক। ঠিক আছে, এখান থেকে আমি 3টে সাজেশনে দিয়েছি, এক এক করে বলে দিচ্ছি। তারপরে দেখো ভার্জিনিয়া উলফের এ রুম অফ ওয়ানসন আর রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটার ওপরে বেসিক্যালি তোমাদের একটা ক্রিটিসিজম টাইপের বা একটা থিওরিটিক্যাল নলেজ বা এসে টাইপের একটা পড়তে হবে। তো সেখান থেকে আমি 3টে করে কোশ্চেন দিয়েছি। এবারে দেখো এই 3টে থেকেই কোশ্চেন থাকবে, মানে অ্যান্টোনিও গ্রামস্কি থেকেও থাকবে, ভার্জিনিয়া উলফ থেকেও থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকেও থাকবে। তো তোমরা যারা একেবারে কনসাইজ করে পড়তে চাও, সিলেবাসটাকে ভাস্ট করতে চাও না, তারা চাইলে যে কোনো দুটো পড়তে পারো। 3টে পড়ার প্রয়োজন নেই, কেননা 3টে টপিক থেকেই কোশ্চেন আসবে। তোমাদের যেহেতু দুটো লিখতে হচ্ছে, তো দুটো একেবারে যা যা কোশ্চেন হতে পারে পড়ে ফেলো, তাহলে বেটার হবে। আচ্ছা, তারপরে দেখো লিটারি ক্রিটিসিজম আছে। লিটারি ক্রিটিসিজম থেকে কি কি দিয়েছে দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড, এস.টি. কোলরেজের বায়োগ্রাফিয়া লিটারিয়া চ্যাপ্টার সিলেক্টেড দিয়েছে, যে চ্যাপ্টার 13 আর 14 চ্যাপ্টার দিয়ে দিয়েছে। তো ওই দুটো চ্যাপ্টারই পড়বে, আর বেশি পড়ার দরকার নেই। আর টি.এস. এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই 3টে টপিক আছে। এখান থেকেও সেম 15 নাম্বার করে কিন্তু 3টে কোশ্চেন থাকবে, দুটো লিখতে হবে। সো এখান থেকেও কিন্তু চাইলে যে কোনো দুটো, আইদার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এস.টি. কোলরেজ করে নিলে, বা টি.এস. এলিয়ট এস.টি. কোলরেজ বা টি.এস. এলিয়ট ওয়ার্ডসওয়ার্থ করে নিলে, যে কোনো দুটো করে নাও, তার ডিটেলে পড়ে নাও, আর একটা জাস্ট সামারির মতো পড়ে রেখো, তাহলে ওভারঅল সুবিধা হবে। ঠিক আছে, তো এখান থেকে সিলেক্ট করে করে নিজের মতো পড়ে নাও। আর এই টপিকের ওপরে, প্রত্যেকটা টপিকের ওপরে আমার ইউটিউবে ভিডিও বানানো আছে। জাস্ট এই রবি ঠাকুরের আর অ্যান্টোনিও গ্রামস্কির এই দুটো নেই, এই দুটোও খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। এবারে দেখো এবছরের জন্য কি কি গুরুত্বপূর্ণ আর আগের বছর কি কি পড়েছিল একটু বলি। দেখো, এটা হচ্ছে 2022-এর কোশ্চেন পেপার। 22-এর কোশ্চেন পেপারটা দেখা কেন প্রয়োজন, কেননা এখানে যেগুলো এসেছে এবং এর সাবস্টিটিউট যা যা হতে পারে বা এর অল্টারনেটিভ যা যা হতে পারে, সেগুলোকে কিন্তু আমাদের এলিমিনেট করে পড়তে হবে। সো সেই কারণে এই কোশ্চেনটা দেখা প্রয়োজন। দেখো এখানে গ্রুপ এ থেকে কিন্তু 3টে দিয়েছে, বাট তোমাদের যে কোনো দুটো করতে হবে। আচ্ছা, কি দিয়েছে দেখো, অ্যান্টোনিও গ্রামস্কি দিয়েছে যে ওয়াই ডাজ গ্রামস্কি সে all men are intellectuals but not all men have in society the functions of intellectual, যে সমস্ত মানুষই কিন্তু বুদ্ধিশীল, বাট প্রত্যেকটা মানুষ যে তার বুদ্ধি সত্তা নিয়ে সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলবে, সোসাইটিতে একটা ভালো কিছু দিয়ে যাবে, সেরকম কিন্তু নয়। তো সেটাকেই বেসিক্যালি ডেসক্রাইব করতে বলেছিল, এলাবোরেটলি ডেসক্রাইব করতে বলেছে থ্রু তোমার যে রাইটিংটা আছে ইন্টালেকচুয়ালস, সেই রাইটিং থ্রু ডেসক্রাইব করতে বলেছেন। আচ্ছা, তারপরে দেখো ভার্জিনিয়া উলফের দিয়েছিল। ভার্জিনিয়া উলফ থেকে কি দিয়েছে, যে উলফের ভিউজ অন দ্য 3 women novelists অ্যাজ ডিসকাস ইন এ রুম অফ ওয়ানসন। এ রুম অফ ওয়ানসনেতে তিনি যেরকম ডেসক্রাইব করেছেন, তার মধ্যে 3জন women novelistকে ডেসক্রাইব করতে বলেছে। যেরকম এক্সাম্পল স্বরূপ জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস, আরও অসংখ্য দুজন দিতে পারো। বাট এখানে কিন্তু 3জন যে ক্যারেক্টার বলেছে, 3জন ক্যারেক্টার কিন্তু নয়, ওনার লেখাতে 3জন ক্যারেক্টারকে ডেসক্রাইব করেছিলেন, মেরি বেটন, মেরি সেটন, মিসেস কার্নিকার, এদেরকে কিন্তু বলেনি, ওয়েমেন নোভেলিস্টদের বর্ণনা করতে বলেছে। সো সেটা কিন্তু বুঝে লিখবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো কি বলেছে, যে
What does Tagore say about the psychological and social impact of nationalisms on an individual and community? টেগরের মতানুযায়ী যে সাইকোলজিক্যাল আর সোশ্যাল ইম্প্যাক্ট পড়েছিল ন্যাশনালিজমের ওপরে এবং ইন্ডিভিজুয়াল বা কমিউনিটির ওপরে, সেটাকে বেসিক্যালি ডেসক্রাইব করতে বলেছে। সো এ রুম অফ ওয়ানসনের ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে। আর টেগর থেকে আমি বানিয়ে দেবো, টেগর আর গ্লামস্কি থেকে খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। আচ্ছা, এদিকে দেখো গ্রুপ বি, তাহলে গ্রুপ এ থেকে কিন্তু যে কোনো দুটো করতে হবে। গ্রুপ বি থেকে কি করতে হবে? গ্রুপ বি থেকেও কিন্তু আমাদের ওই টার্মসগুলো থেকেও কিন্তু দুটো লিখতে হবে। আচ্ছা, কি দিয়েছে দেখো, ফর হোয়াট রিজন ডাজ ওয়ার্ডসওয়ার্থ কনসিডার দ্য হাম্বল অ্যান্ড রাস্টিক লাইফ অ্যাজ দ্য মোস্ট সুইটেবল থিম ফর হিজ পোয়েমস? যে ওয়ার্ডসওয়ার্থের মতানুযায়ী কী ছিল, যে রাস্টিক লাইফ বা গ্রামীণ জীবন বা সহজ সরল সাধারণ জীবন কিন্তু একটা কবিতা লেখার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট। তো তার ভিউটাকে ডিসক্রাইব করতে বলেছে বেসিক্যালি। মানে ওয়ার্ডসওয়ার্থের মতানুযায়ী পোয়েট্রি কি, যে পোয়েট্রি ইজ আ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, এই যে ভিউটাকেই বেসিক্যালি ডেসক্রাইব করতে বলেছে উইথ রাস্টিক অ্যান্ড হাম্বল লাইফ। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি দিয়েছিলাম, মানে কি দিয়েছিল কোলরেজ থেকে কি দিয়েছিল দেখো, ডিসকাস কোলরেজেস থিওরি অফ ইমাজিনেশনস অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য সিলেক্টেড চ্যাপ্টার বায়োগ্রাফি আর লিটারেরিয়া। অর্থাৎ এখানে যে চ্যাপ্টার নাম্বার 13-14-এতে কোলরেজের ইমাজিনেশন, সেই ইমাজিনেশনকেই বর্ণনা করতে বলেছে, তার যে ভিউ সেই ভিউকে বেসিক্যালি বর্ণনা করতে বলেছেন। আচ্ছা, তারপরে দেখো আমাদের যে 3 নম্বরের কোশ্চেনটা ছিল যে হোয়াই ডাজ ইলিয়ট কনসিডার দ্য প্রসেস অফ ডিপার্সোনালাইজেশনস অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ রাইটিং পোয়েট্রি। অর্থাৎ তিনি কি মনে করতেন যে পোয়েট্রি মাস্ট বি ইমপার্সোনাল। তার মতানুযায়ী পোয়েট্রি কী হবে, যে সেখানে পোয়েটের নিজস্ব পার্সোনাল অ্যাটাচমেন্ট থাকবে না, তিনি কিন্তু পুরোপুরি ডিট্যাচভাবে কবিতাকে লিখবেন। তার যে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের থিওরিটাই কী ছিল, যে ট্র্যাডিশনকেও ফলো করো বাট ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকেও রাখো। তুমি কোনো কিছু নতুন ক্রিয়েট করে ফেলেছো মানে তুমি একেবারে সৃষ্টিকর্তা, এরকম কিন্তু নয়। তোমাকে ট্র্যাডিশনকেও ফলো করতে হবে বাট পুরোপুরি কপিও করে দিও না, একটা ইন্ডিভিজুয়াল ট্যালেন্টও রেখো। মানে দুটোর একটা ব্লেন্ডিং তিনি বলেছিলেন তার ক্রিটিসিজমের মধ্যে। তো ওটার ওপরে বেসিক্যালি দিয়েছিল, কি দিয়েছিল দেখো, প্রসেস অফ ডিপার্সোনালাইজেশন, মানে পার্সোনাল একটা যে ইন্ডিভিজুয়ালিটি সেটা। আর গ্রুপ সি থেকে তো শর্ট কোশ্চেন থাকতো, গ্রুপ সি শর্ট কোশ্চেন আলাদা ব্যাপার। তো এটা হয়ে গেল 2022-এর কোশ্চেন। এবারে এবছরের জন্য কি কি গুরুত্বপূর্ণ সেটা দেখাই চলো। এই হলো এবছরের সাজেশন 2024-এর জন্য। অ্যান্টোনিও গ্রামস্কি থেকে প্রথমে দিয়েছি। অ্যান্টোনিও গ্রামস্কি থেকে প্রথম যে কোশ্চেনটা দিয়েছি 2021-এ যেটা এসেছিলো, কেননা প্রিভিয়াস ইয়ার রিপিট করে যেহেতু ইউনিভার্সিটি। তো 1 নম্বর কোশ্চেনে আমি অল্টারনেটিভ করে সমস্ত কিছু বলে দিয়েছি। হ্যাঁ, দেখো বলেছে প্রথমত, হাউ ডাজ গ্রামস্কি এস্টাবলিশ দ্য রিলেশনস বিটুইন রাইজ অফ ইন্টালেকচুয়ালস ক্লাস অ্যান্ড দ্য প্রসেস অফ প্রোডাকশনস ইন আর সোসাইটি। এটা 2021-এ এসেছিল। আমি কিন্তু মুখে যেগুলো বলে দেবো অল্টারনেটিভ এক্সট্রা আরও কিছু বলে দেবো, সো সেগুলো কিন্তু একটু নোট ডাউন করে নিও, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি আমার কথাগুলোও একটু মন দিয়ে শুনবে। আচ্ছা, এটাকে অর্ক হিসেবে কী দিতে পারতো, যে এক্সামিন অ্যান্টোনিও গ্রামস্কি analysis of the relationship between intellectuals and the state in the formations of intellectuals। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটার অল্টারনেটিভ হিসেবে আসতে পারে। তারপরে এটাকেই বেসিক্যালি ডেসক্রাইব করতে বলেছে, ডিসকাস উইথ দ্য রোল অফ ইন্টেলেকচুয়ালস ইন ব্রোথ মেনটেনিং অ্যান্ড চ্যালেঞ্জিং ইন হেজিমনি অফ দ্য রুলিং ক্লাস। মানে বেসিক্যালি রুলিং ক্লাস সোসাইটি আর এই যে ডিসক্রিমিনেশন, সেই ডিসক্রিমিনেশন বেসিস একটা বর্ণনা করতে বলেছিল। ঠিক আছে, তারপরে দেখো 2-এর যে কোশ্চেনটা দিয়েছি, 2-এর কোশ্চেনটায় বলেছে যে ডিসকাস দ্য রোল অফ ইন্টেলেকচুয়ালস ইন গ্রামস্কিস থিওরি of cultural struggle and political change as outlined in the formations of intellectual. How does Gramsci envisions intellectuals contributing to the transformations of social structures and power dynamics? অর্থাৎ সমাজে যে বুদ্ধিমত্তা কীরকমভাবে কালচারাল স্ট্রাগল বা পলিটিক্যাল চেঞ্জেস, মানে পলিটিক্যাল অ্যাসপেক্ট অফ ভিউটাকে তোমায় বর্ণনা করতে বলেছে, কীরকমভাবে কন্ট্রিবিউট করে, তারা কীরকমভাবে পরিবর্তনশীল একটা চেঞ্জিং আনে সোশ্যাল স্ট্রাকচার বা পাওয়ারের দিক থেকে, সেটাকেই বর্ণনা করতে বলেছে। এটাকে অর্ক হিসেবে দিয়েছি যে ক্রিটিক্যালি এভ্যালুয়েট গ্রামস্কিস perspective on the relationship between the intellectuals and political parties in the formations of intellectuals. How does Gramsci discuss the
potential conflicts and the alliance between intellectuals and political organization, ঠিক আছে। তো এটাকে অর্ক হিসেবে দিয়েছি, মানে পলিটিক্যাল ভিউটাকে বেসিক্যালি ডেসক্রাইব করতে হবে। পরে দিয়েছি দেখো 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেনে আছে যে ক্রিটিক্যালি অ্যাসেস Antonio Gramsci's view on education and cultural institutions as discussed in the formation of the intellectuals. How does Gramsci analyze the role of education in shaping ideologies and maintaining social order? অর্থাৎ সমাজ তৈরি করতে গেলে কি এডুকেশন প্রয়োজন। সো এডুকেশন কতটা রোল লিড করে থাকে একটা ব্যক্তি সত্তা বা সমাজের ইমপ্রুভমেন্টের জন্য, সেই বিষয়টাই বেসিক্যালি বর্ণনা করতে দিয়েছে। আচ্ছা, এবারে দিচ্ছি রুম অফ ওয়ানসন থেকে। রুম অফ ওয়ানসন থেকে 1 নম্বর কোশ্চেন, যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেটাকে রেখেছি। অর্থাৎ 2021-এর যে কোশ্চেনটা, যে সি পারভেডস পোয়েট্রি ফ্রম কভার টু কভার, শি ইজ অল বাট অ্যাবসেন্ট ফ্রম হিস্ট্রি। এই কোশ্চেনটাকেই বেসিক্যালি ডেসক্রাইব করতে বলেছিল ভার্জিনিয়া উলফের, যে তার যে অ্যানোমালি মেক অ্যান ইম্প্যাক্ট অন দ্য ডেভেলপমেন্টস অফ উইমেন্স রাইটিং থ্রু হিস্ট্রি, মানে ইতিহাসকে কেন্দ্র করে তিনি যে কীরকম একটা ভিউ দিয়েছেন সেই বিষয়টাকে। যেরকম উইলিয়াম শেক্সপিয়ারের বোনকে একটা ভিউ দিয়েছেন, যে জুডিথ শেক্সপিয়ারের একটা ডেসক্রিপশন দিয়েছেন। সো হিস্টোরিক্যাল অ্যাসপেক্টগুলোকে নিয়ে বর্ণনা করতে হবে, যে এলিজাবেথিয়ান পিরিয়ডেতে কোনো একজন ফিমেল রাইটারকে আমরা পাচ্ছি না, বা ফিমেল রাইটারকে কত পরে পাচ্ছি। ডিজি রজেটের বোন আমাদের সিজি রজেটের নাম পাচ্ছি, তাও ডিজি রজেটের জন্য পাচ্ছি, বা তারও আগে পরে। তো সেইগুলো তার বেসিক্যালি ভিউটাকে বর্ণনা করতে বলেছিল। পরে দিয়েছি দেখো অল্টারনেটিভ হিসেবে ক্রিটিক্যালি অ্যানালাইজ উলফস ডিসকাশনস অফ উইমেন্স হিস্টোরিক্যাল exclusions from educations and the impact of that exclusions on the ability to become successful writers in a room of one's own. How does the navigates the historical context of women's educations in her argument? অর্থাৎ womenরা সবসময় ব্যানিশ হয়েছে সোসাইটি থেকে, এডুকেশন থেকে, তারা যে সুযোগ সুবিধা পায়নি। তো ইতিহাস কেন্দ্র করে তার একটা যে ক্ষমতা এবং তার সুযোগ সুবিধা, সেটাকেই বেসিক্যালি বর্ণনা করতে বলেছে। এটাকে অর্ক হিসেবে দিয়েছি এক্সপ্লোর দ্য সিগনিফিক্যান্স অফ দ্য মেটাফিজিক্যাল এ রুম অফ ওয়ানসন ইন ভার্জিনিয়া উলফস এসে হাউ ডাজ সি কানেক্ট ফিজিক্যাল স্পেস, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ক্রিয়েটিভ ফ্রিডম ফর উইমেন রাইটার্স। মানে তার মত অনুযায়ী কি, যে একজন মহিলা একজন ফিমেল একজন নোভেলিস্ট হওয়ার জন্য, ফিমেল নোভেলিস্টের জন্য কী কী প্রয়োজন? সর্বপ্রথম তার একটা স্পেস প্রয়োজন। স্পেস মিনস হচ্ছে ঘর। তার একটা ইন্ডিপেন্ডেন্স চাই, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এবং তার ক্রিয়েটিভ মাইন্ড বা ফ্রিডমটার প্রয়োজন। সো তাহলেই সে কিন্তু লিখতে পারবে। এইগুলোই ছিল না সেই সময়কার যুগে, যার কারণে ফিমেল কোনো নোভেলিস্ট বা ফিমেল কোনো রাইটারের আমরা ভিউ দেখতে পাই না তার মতানুযায়ী। পরের দেখো অর্ক হিসেবে 2-এর যে কোশ্চেনটা দিয়েছি, 2-এর কোশ্চেনটা দিয়েছি এক্সামিন ভার্জিনিয়া উলফস এক্সপ্লোরেশনস অফ দ্য রিলেশনশিপ বিটুইন জেন্ডার অ্যান্ড ক্রিয়েটিভিটি in a room of one's own. So how does she argues for the importance of financial independence and personal space for women writers to thrive? অর্থাৎ একটা মহিলার কোনো লেখার জন্য তার কী কী প্রয়োজন, সেই বিষয়টা কীরকমভাবে সে বঞ্চিত হয়েছে, বেসিক্যালি সোশ্যাল ডিসক্রিমিনেশনস বা সোসাইটি থেকে কীরকমভাবে তাদের ট্যাবোভাবে রাখা হয়েছে, সেই বিষয়টাকেই বর্ণনা করতে বলেছে। অর হিসেবে দিয়েছি দেখো অ্যানালাইজ ভার্জিনিয়া উলফস ক্রিটিক অফ দ্য প্যাট্রিয়ার্কি লিটারেরি ট্র্যাডিশনস ইন এ রুম অফ ওয়ানস ওন। হাউ ডাজ সি চ্যালেঞ্জ অ্যান্ড deconstruct the male-dominated canons, and what implications does this have for women writers? মানে ক্যানন ভাবে বা মেল ডমিনেটেড সোসাইটি বা প্যাট্রিয়ার্কি সোসাইটিতে কীরকমভাবে তাদের ক্রিটিসাইজ করা হয়, বা প্যাট্রিয়ার্কি সোসাইটিতে তারা কীরকম কী কী পরিস্থিতি চ্যালেঞ্জ ফেস করতো, সেই বিষয়টাকেই বেসিক্যালি বর্ণনা করা হয়েছে। অর্ক হিসেবে আরও কিছু দিয়েছি ডিসকাস উলফস ভিউ অন দ্য
sectionality of gender and class in A Room of Wansons, how does she address the differing experiences of women based on the socio-economic backgrounds, and why does she emphasize the importance of economic freedom? যে মহিলাদের কেন ইকোনমিক ফ্রিডম প্রয়োজন, কেন তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড স্ট্রং হওয়া প্রয়োজন, সেই বিষয়টা তার নিজস্ব পার্সপেক্টিভ ভিউ থেকে, তার নিজস্ব অভিজ্ঞতা থেকে বর্ণনা করতে বলা হয়েছে। অর্ক হিসেবে দিয়েছি অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ উলভস এসে অন ফেমিনিস্ট লিটারি থিওরি অ্যান্ড ব্রোডার ফেমিনিস্ট মুভমেন্ট। অর্থাৎ এখানে ফেমিনিস্ট ভিউটাকে বেসিক্যালি বর্ণনা করতে বলেছে, তার এই যে রাইটিং এ রুম অফ ওয়ানসন কতটা কন্ট্রিবিউট করছে সেটাকে মানে ফিমেল ভয়েস রূপে বা এজেন্সি রূপে বা রিপ্রেজেন্টেশনস অফ লিটারেচার সেটাকেই বেসিক্যালি বর্ণনা করতে বলা হয়েছে। সো ফেমিনিস্ট ভিউটাকে ডেসক্রাইব করতে বলা হয়েছে। আচ্ছা, 3 নম্বরের কোশ্চেন কি দিয়েছি দেখো, ডিসকাস ভার্জিনিয়া উলফস ইউজ অফ দ্য ফিকশনাল ক্যারেক্টার মেরি বেটন। আমরা জানি মেরি বেটন একটা ফিকশনাল ক্যারেক্টার ক্রিয়েট করেছিলেন, সো সেটা কীরকমভাবে এখানে কন্ট্রিবিউট করছে। অর হিসেবে দিয়েছি যে এখানে মেরি শেটন কীরকমভাবে লিটারি ডিভাইস রূপে কাজ করছে। মেরি বেটন দিতে পারে, মেরি শেটন দিতে পারে, বিভিন্নভাবে কিন্তু দিতে পারে, ঠিক আছে। হাউ ডাজ উলফ এমপ্লয়িজ Mary's experience to illustrate the imitations faced by women in the literary world and society at large। অর্থাৎ মেরি বেটনের ক্যারেক্টারও দিতে পারে, সেটনও দিতে পারে, আবার একসাথেও দিতে পারে, উইলিয়াম কারমাইকেলকেও দিতে পারে। সো সেটা তোমাদের পরীক্ষার খাতায় যেরকম দেবে সেই অনুযায়ী লিখবে। আচ্ছা, এবারে চলে যাচ্ছি টেগর থেকে, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। টেগর থেকে 1 নম্বর কোশ্চেন প্রিভিয়াসের একটা দিয়েছি যে উড ইউ এগ্রি উইথ টেগরস ভিউ দ্যাট দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম গোজ এগেনস্ট দ্য গ্রেটার ভ্যালু অফ দ্য সিভিলাইজেশনস, গিভ রিজনস টু ইয়োর অ্যান্সার। অর্থাৎ যে একটা ন্যাশনালিজমের জন্য একটা গ্রেটার ভ্যালুজের প্রয়োজন, টেগরের ভিউ থেকে কি তার আইডিয়া অফ ন্যাশনালিজম বলতে তিনি কি বোঝেন, সিভিলাইজেশনের জন্য, সভ্যতার জন্য কতটা ইম্পর্টেন্স, সেই জিনিসটাকেই বর্ণনা করতে বলা হয়েছে। অর্ক হিসেবে দিয়েছি ডিসকাস রবীন্দ্রনাথ টেগরস ক্রিটিক অফ ন্যাশনালিজমস ইন ইন্ডিয়া, হাউ ডাজ টেগর ডিস্টিংগুইশ বিটুইন দ্য জেনুইন এক্সপ্রেশনস অফ ন্যাশনালিজমস অ্যান্ড দ্য ডেঞ্জার্স অফ ডিভাইসিভস ন্যাশনালিজম। অর্থাৎ ডিভিসিভ ন্যাশনালিজমের জন্য বা অ্যাগ্রেসিভ একটা যে মেন্টালিটি নিয়ে দেখানো হয় ন্যাশনালিজম, মানে সেই সময় আমরা জানি যে ন্যাশনালিজমের জন্য দুটো পন্থা এসেছিল। একটা দেখতে পাই যে গান্ধীবাদী যারা নরমপন্থী, একটা চরমপন্থী। এই যে বিভিন্ন ডিলেমা ন্যাশনালিজম সম্বন্ধে, তার যে ইডিওলজি, একটা জেনুইন এক্সপ্রেশনস আর একটা যে ডিভিসিভ নেচার, সেই বিষয়টার মধ্যে একটা ডিলেমেটিক যে আইডিয়া সেটাকেই বর্ণনা করতে বলা হয়েছে। অর্ক হিসেবে দিয়েছি যে অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ টেগরস এসে অন দ্য discourse of nationalisms in India, how has his critique influenced subsequent discussions on nationalism, identity and cultural pluralisms in the country। অর্থাৎ এখানে কালচারাল প্লুরালিজমের ওপরে কীরকমভাবে ইম্প্যাক্ট ফেলেছে সোসাইটির মধ্যে, আইডেন্টিটি, পার্সোনালিটি বেসড, সেটাকে বর্ণনা করতে বলা হয়েছে। পরের কোশ্চেন দেখো, 2 নম্বরটা দিয়েছে যে অ্যানালাইজ টেগরস রিফ্লেকশনস অন দ্য পোটেন্সিয়ালস ডেঞ্জার্স অফ পলিটিক্যাল ন্যাশনালিজমস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়াল ফ্রিডম, হাউ ডাজ হি caution against the suppressions of individual voice in the pursuits of collective national identity। অর্থাৎ তার মতানুযায়ী যে পলিটিক্যাল ন্যাশনালিজম এবং সেটা ইন্ডিভিজুয়াল ফ্রিডম, সেইটার মধ্যে যে ডিলেমা, তাদের মধ্যে যে কুশিয়াস নেচার বা আগাম সতর্কবাণী, সেটা কীরকমভাবে ভয়েস রূপে একসাথে এগিয়ে আসছিল ন্যাশনাল আইডেন্টিটির মধ্যে দিয়ে, সেটাকেই বর্ণনা করতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি দেখো, এক্সামিন দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট ইন হুইচ টেগর রোট ন্যাশনালিজম ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস রিলেভেন্স টু দ্য সোশিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপস অফ হিজ টাইম, হাউ ডাজ দ্য সার্কামস্ট্যান্সেস অফ দ্য আর্লি 20th century ইনফ্লুয়েন্স টেগরস ক্রিটিক অফ ন্যাশনালিজম। অর্থাৎ সেই কন্টেম্পোরারি সোসাইটিতে
20th সেঞ্চুরিতে যে সোশিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপটাকেই বেসিক্যালি বর্ণনা করতে বলা হয়েছে থ্রু আউট হিস্টোরিক্যাল কনটেক্সট। আচ্ছা, অর হিসেবে দিয়েছি ক্রিটিক্যালি অ্যাসেস টেগরস ভিউ অফ ইকোনমিক ন্যাশনালিজমস অ্যান্ড ইটস implications for social justice and equality. How does he propose an economic framework that aligns with his visions of an inclusive and equitable nation? অর্থাৎ তার মতানুযায়ী তিনি কিভাবে ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি আনতে চাইছেন, বা তার ইকোনমিক পার্সপেক্টিভ ভিউ থেকে কীরকম এই ডিসক্রিমিনেশনটা যাবে, ঠিক আছে, সেটাকেই বেসিক্যালি বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে 3 নম্বরের যে কোশ্চেনটা দিয়েছি দেখো, এক্সপ্লোর টেগরস আইডিয়া অন দ্য কানেকশনস বিটুইন এডুকেশন অ্যান্ড ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। হাউ ডাজ হি এনভিশনস দ্য রোল অফ এডুকেশনস ইন fostering a holistic and enlightened understandings of nationalism। অর্থাৎ তার মতানুযায়ী যে কীরকমভাবে এডুকেশন একটা রোল লিড করে থাকে, কীরকমভাবে একটা এডুকেশনের মধ্যে এনক্যাপসুলেট করা যেতে পারে, সেই বিষয়টাকেই বর্ণনা করতে বলা হয়েছে। অর্ক হিসেবে দিয়েছি ডিসকাস দ্য রোল অফ ইন্টারন্যাশনালিজমস ইন টেগরস পার্সপেক্টিভ অফ অন ন্যাশনালিজমস। How does he advocate for a global outlook that transcends narrow national boundaries, and what implications does this have for India's relationship with the world? অর্থাৎ বইয়ের জগতের সাথে মানে ন্যাশনালিজম জাস্ট ন্যারো মাইন্ডেড আর ছোট সংকীর্ণ একটা জায়গা কেন্দ্রিক থাকলো না, সেটা যেন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায়, সেই বিষয়টাকে ভিউটাকে বেসিক্যালি এলাবোরেট করতে বলেছিল। আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমাদের প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড থেকে ওয়ার্ডসওয়ার্থের। 1 নম্বর কোশ্চেন দিয়েছে একটু আগে যেই স্টেটমেন্টটা বলছিলাম, যে তার মতানুযায়ী পোয়েট কী বা পোয়েট্রির ডেফিনেশন কী বলতে চান তিনি। তো এটা 2021 কোশ্চেন এসেছিল যে হু ইজ আ পোয়েট, এটাকে অর্ক হিসেবে এর সাথে একটা অ্যাটাচমেন্ট কোশ্চেন দিয়েছিল যে হাউ ইজ হিজ আর্ট অফ সিকিং নলেজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ আ ম্যান অফ সায়েন্স। এটাকেই ডেসক্রাইব করতে বলেছিল তার রেফারেন্স সহকারে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড ওরিয়েন্টেড। এটাকে কিন্তু ওই যে একটু আগে যেটা বললাম তার মতানুযায়ী পোয়েট্রি কী, যে পোয়েট্রি ইজ আ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, সেই বিষয়টাকেও কিন্তু দিতে পারে, যে কিভাবে এটা এলিউসিডেট করছে এখানেতে, ওরকমভাবেও কিন্তু দিতে পারে। আচ্ছা, অর হিসেবে দিয়েছি যে এক্সামিন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কনসেপ্ট অফ পোয়েট্রি অ্যান্ড দ্য রোল অফ পোয়েটস অ্যাজ presented in the preface to the lyrical ballad. How does Wordsworth define poetry, and what significance does he attribute to the poet's relationships with natural and emotions? Who is the poets discuss critically Wordsworth's view on the use of meter in poetry। অর্থাৎ তার মতানুযায়ী যে পোয়েট্রি তৈরি করার যে ডিভাইসটা কীরকম হওয়া উচিত, বা পোয়েট্রি লেখার জন্য কোন বিষয়টা পোয়েটের আর পোয়েট্রির মধ্যে কোন জিনিসটা থাকা প্রয়োজন, সেটাকে বেসিক্যালি বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, 2 দিয়েছি এক্সামিন ওয়ার্ডসওয়ার্থ এমফাসাইজিস অন দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। এক্ষুনি যেটা বলছিলাম যে কবিতা কীরকম হওয়া উচিত, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, সেই বিষয়টাকেই অ্যাজ দ্য সোর্স অফ পোয়েট্রি, সেটাই তার কবিতার সোর্স। How does he argues for the authenticity of emotions and personal experience in the creations of poetic work? Or হিসেবে দিয়েছি critically analyze Wordsworth's view on the functions of the imaginations in poetry. How does he explores the transformative power of the poetic imaginations and the role of creating our deeper connections with the natural world? অর্থাৎ এটা ডিপার আছে, ডিপার কানেকশনস উইথ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। অর্থাৎ কবিতার মধ্যে কোন বিষয়টা থাকা প্রয়োজন তার ইমাজিনেশনের জন্য, তার মধ্যে কানেক্টিভিটি তৈরি করার জন্য, সো কোন জিনিসটা মেন লিডিং রোল লিড করে থাকে, এটাই হচ্ছে এর মানে। ওয়ার্ক হিসেবে দিয়েছি ডিসকাস ওয়ার্ডসওয়ার্থ পার্সপেক্টিভস অন দ্য রিলেশনশিপ বিটুইন পোয়েট্রি অ্যান্ড দ্য নেচার্স। হাউ ডাজ হি articulates the idea that nature serves as a source of inspirations and spiritual renewals for the poets, influencing the creative process। অর্থাৎ তার মতানুযায়ী কি নেচারই কিন্তু পোয়েট্রির একটা ডিভাইস রূপে কাজ করে থাকে,
তার ইন্সপিরেশন রূপে কাজ করে থাকে। সো সেটাই কিন্তু বর্ণনা করতে বলেছেন। অর্ক হিসেবে দিয়েছি ক্রিটিক্যালি অ্যাসেস ওয়ার্ডসওয়ার্থস ডিস্টিংশনস বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন, মানে প্রাইমারি সেকেন্ডারি ইমাজিনেশনের মধ্যে যে তোমার ডিস্টিংশনটা আছে সেটাকেই বর্ণনা করতে বলেছে। হাউ ডাজ দ্যাট ডিস্টিংশন কন্ট্রিবিউট টু হিজ আন্ডারস্ট্যান্ডিংস অফ দ্য ক্রিয়েটিভ process in poetry, and how does in shape the poet's relations with the material world। ঠিক আছে, জাগতিক এ থেকে আর তার যে বোধগম্য জগৎ আছে সেটার মধ্যে যে প্রাইমারি সেকেন্ডারি ইমাজিনেশনে কতটা কি রোল লিড করে থাকে সেটাই। ঠিক আছে, এখানে এটাকে কিন্তু চাইলে ঘুরিয়েও দিতে পারতো যে কোলরিজের মতানুযায়ী আর ওয়ার্ডসওয়ার্থের মতানুযায়ী যে প্রাইমারি সেকেন্ডারি ইমাজিনেশন কেমন হওয়া প্রয়োজন বা তাদের মধ্যে কি ডিফারেন্স আছে, ঠিক আছে, সেটাও কিন্তু মিল বা অমিলগুলোকে বর্ণনা করতে পারে। ঠিক আছে, মানে তোমার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এরকম রূপেও দিতে পারে যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ অ্যাবাউট দ্য ম্যাটার অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন, এটাকেও কিন্তু অর হিসেবে চাইলে দিতে পারে, একটু নোট ডাউন করে নিও। আচ্ছা, পরের যে কোশ্চেনটা দিয়েছি দেখো, ডিসকাস ওয়ার্ডসওয়ার্থস থিওরি অফ পোয়েট্রিক ল্যাঙ্গুয়েজ। এই পোয়েট্রিক ল্যাঙ্গুয়েজকে ডিকশনও দিতে পারে, একই কিন্তু। হ্যাঁ, আচ্ছা, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডের মধ্যে দিয়ে যে থিওরি অফ পোয়েট্রিক ভিউটা কীরকমভাবে রেখেছেন ল্যাঙ্গুয়েজ থ্রু। হাউ ডাজ হি অ্যাডভোকেটস ফর ল্যাঙ্গুয়েজ দ্যাট রিফ্লেক্টস দ্য অর্ডিনারি স্পিচ of common peoples and the connections between language and emotions in poetry। এটাকে দিয়েছি রাইট ক্রিটিক্যাল নোট অন ওয়ার্ডসওয়ার্থ ভিউ অফ পোয়েট্রিক ডিকশন, অর্থাৎ অল্টারনেটিভ হিসেবে তার ল্যাঙ্গুয়েজটা, ইউজ অফ ল্যাঙ্গুয়েজটা কতটা ইম্পর্টেন্স সেই বিষয়টাকেই দিয়েছি। এবারে চলে যাচ্ছি বায়োগ্রাফি আর লিটারেরিয়া থেকে। বায়োগ্রাফি আর লিটারেরিয়া চ্যাপ্টার নাম্বার 13 অ্যান্ড 14 থেকে দিয়েছে। চ্যাপ্টার নাম্বার 13, 14 থেকে প্রথম কোশ্চেন দিয়েছে, দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। 1 নম্বর দিয়েছি, why does Coleridge say that the definitions of poetry is closely related to the definitions of a poet? Examine his arguments as presented in the selected chapters of biography আর লিটারেরি। অর্থাৎ তার মতানুযায়ী পোয়েট আর পোয়েট্রির মধ্যে কি ডিফারেন্স, কতটা মিল অমিল পাওয়া যায় সেই বিষয়টাকে বর্ণনা করতে বলেছে। অর হিসেবে দিয়েছি এক্সামিন কোলরিজেস রিফ্লেকশনস অন দ্য রোলস অফ the poet of mediator between the external world and the internal selves. How does the envisions the poet's ability to transmute sensory experience into the artistic expressions, and what challenges responsibilities does this entail? অর্থাৎ এই যে একটা পোয়েট্রি লেখার জন্য পোয়েটের অ্যাবিলিটি এবং সিচুয়েশন, তার যে ইন্টারনাল আর এক্সটার্নাল যে কনফ্লিক্ট বা তাদের মধ্যে মিল অমিল সেটা কতটা কি ইম্প্যাক্ট ফেলে সেটাকেই কিন্তু বেসিক্যালি ডেসক্রাইব করতে বলা হয়েছিল। আচ্ছা, এটাকে অর হিসেবে দিয়েছি যে হোয়াট ডাজ কোলরিজ হ্যাভ টু সে অ্যাবাউট দ্য রোল and functions of meter in poetry। or হিসেবে দিয়েছি ডিসকাস কোলরিজের এক্সপ্লোরেশনস অফ দ্য কনসেপ্ট অফ দ্য এক্সাম্পলিস্টিক পাওয়ার, তার মতানুযায়ী যে এক্সাম্পলিস্টিক পাওয়ার কতটা কন্ট্রিবিউট করে ইন দ্য কনটেক্সট অফ পোয়েট্রিক ক্রিয়েশন। একসাথে দিয়েছি যে হাউ ডাজ হি ডিফাইন দিস ইউনিফাইংস অ্যান্ড শেপিং ফোর্স, অ্যান্ড হোয়াট রোল ডাজ ইট প্লে ইন দ্য synthesis of ডাইভার্স এলিমেন্টস ইন দ্য পোয়েট্রিক ইমাজিনেশন। ঠিক আছে, আচ্ছা, এটাকে অর্ক হিসেবে দিয়েছি। 2-এর যে কোশ্চেনটা দিয়েছি দেখো, 2-এর কোশ্চেনটা দিয়েছি যে হাউ ডাজ কোলরিজ হ্যাভ টু সে এগেন্স্ট ওয়ার্ডসওয়ার্থ অন পোয়েট্রিক ডিকশনস ইন বায়োগ্রাফি আর লিটারেরিয়া। তার লেখার মধ্যে দিয়ে ওয়ার্ডসওয়ার্থের ভিউকে কীভাবে তিনি করেছেন, ক্রস করেছেন সেই বিষয়টাকে বর্ণনা করতে বলেছি। অর্ক হিসেবে দিয়েছি ডিসকাস কোলরিজেস রিফ্লেকশনস অন দ্য নেচার্স অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলেশনশিপস উইথ থট, অর্থাৎ তার মতানুযায়ী যে ল্যাঙ্গুয়েজের থট কীরকম রিলেশন বা রিলেটেড সেই বিষয়টাকেই বর্ণনা করতে বলেছি। এর সাথে অ্যাটাচ কোশ্চেন যে হাউ ডাজ হি এক্সপ্লোরস দ্য ইন্টারপ্লে বিটুইন ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস, তার মতানুযায়ী যে শব্দ আর আইডিয়া কীরকমভাবে ইন্টারপ্লে করে, ইন্টারলিঙ্ক আছে সেই বিষয়টাকে। অ্যান্ড
what implications does this have for the poet's use of language in ক্রিয়েটিভ এক্সপ্রেশন, এবং সেটা কীরকমভাবে ল্যাঙ্গুয়েজটা এক্সপ্রেস করা হচ্ছে তার মধ্যে কি কানেকশন সেটাকেই বর্ণনা করতে বলা হয়েছে। পরে দেখো ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, আমাদের শেষ টপিক। এখান থেকে দিয়েছি 1 নম্বর একটা কোটেশন দিয়েছিল যে নো পোয়েট নো আর্টিস্ট অফ এনি আর্ট হ্যাজ হিজ কমপ্লিট মিনিং অ্যালন। এটাকেই বেসিক্যালি ডেসক্রাইব করতে বলেছিল যে ডু ইউ এগ্রি উইথ ইলিয়ডস ওভার ভিউপয়েন্ট, ইলিয়টের ভিউয়ের সাথে তোমার কি মতামত সেটাকে বেসিক্যালি বর্ণনা করতে বলেছিল। ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য টেক্সট ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, 2021-এ এটা এসেছিল। অর্ক হিসেবে কী হতে পারে দেখো, critically analyze Iliad's view on the relationship between the past and the present in poetry, যে তার মতানুযায়ী ট্র্যাডিশনকে ফলো করা উচিত না ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। তো এর সাথে দিয়েছি যে হাউ ডাজ হি ডিসকাস দ্য পোয়েটস অ্যাবিলিটি টু ট্রান্সেন্ডস টেম্পোরাল constraints and contribute to the ongoing traditions of literary expression। और হিসেবে দিয়েছি discuss Iliad's explorations of tradition and its roles in shaping the individual talent. How does he argues for the necessity of poets engagements with the literary traditions, and in what ways can tradition influence and enrich the creative process? এটা ছিল ফার্স্ট কোশ্চেন। তোমরা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, অনেক রিসার্চ করে তোমাদের জন্য সাজেশন বানাতে হয়, সো প্লিজ একটা লাইক করে দিও। পরে 2-এর কোশ্চেনটা দিয়েছি দেখো, রাইট আ নোট অন ইলিয়ডস কনসেপ্ট অফ ডিসোসিয়েশনস অফ সেন্সিবিলিটি, তার মতানুযায়ী যে ডিসোসিয়েশনস অফ সেন্সিবিলিটি বলতে কি বোঝায়। এবং অর্ক হিসেবে দিয়েছি হোয়াট ডাজ ইলিয়াড হ্যাভ টু সে অ্যাবাউট দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ পোয়েট্রি রিটেন্স বাই দ্য মেটাফিজিক্যাল পোয়েট। এর সাথে দিয়েছি অ্যান্সার উইথ এ টেক্সচুয়াল রেফারেন্স। সাথে আরও একটা কোশ্চেন অর্ক হিসেবে দিয়েছি এক্সামিন টি.এস. ইলিয়ডস কনসেপ্ট অফ দ্য ডিসোসিয়েশনস অফ সেন্সিবিলিটি ইন ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ঠিক আছে, এটা 2 নম্বর কোশ্চেন। এটাকে বেসিক্যালি ক্যারেক্টারাইজেশনসগুলোকে মানে তার বৈশিষ্ট্যগুলোকে হিস্টোরিক্যাল কীরকমভাবে ইম্প্যাক্ট ফেলেছে এবং নতুন যে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সেটাকে রাখা কতটা প্রয়োজন সেটাকেই বর্ণনা করতে বলেছে, যে সেপারেশনস বিটুইন থট অ্যান্ড ফিলিং অ্যান্ড হোয়াট ইম্প্যাক্ট ডাজ দ্য ডিসোসিয়েশনস হ্যাভ অন পোয়েট্রিক এক্সপ্রেশন। ঠিক আছে, এই দুটো কোশ্চেন দিয়েছি। সো এটাই ছিল ওভারঅল সাজেশন। প্লিজ ভিডিওটাকে তোমরা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর নেক্সট সেমিস্টার থেকে যদি পড়তে চাও বা যদি নোটস পারচেস করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।